সিলম জেমস এই লোকটি প্রথম থেকেই মেঘালয় পুলিশকে এবং ইন্দোর পুলিশকে এত ঘোল খাইয়েছে, বিশেষ করে মেঘালয় পুলিশকে, যে বলা মানে কি বলবো আর, এটা কমেডি ক্যারেক্টারের মতন আচার আচরণ করার চেষ্টা করেছে। ঘোল খাইয়েছে বলতে প্রথম থেকেই সে গোল গোল ঘুরিয়েছে। নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন যে কোন বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি। হ্যাঁ, রাজা রঘুবংশীর যে হত্যাকাণ্ড এবং সোনাম এবং রাজ যারা প্রেমিক প্রেমিকা বলে এখন জানা গেছে, মানে তারা বলেছে মেঘালয় পুলিশের কাছে। এবার একটা কথা বলি, আমরা কিন্তু কেউ সোনাম রাজ বা আর যারা অ্যাকিউজড তাদের মুখ থেকে শুনিনি যে তারা বলেছে এই কথাগুলো। আমরা প্রত্যেকটাই শুনেছি মেঘালয় পুলিশের মুখ থেকে। তবে হ্যাঁ, তারা যেহেতু প্রেস মিট করে কথাটা বলছেন, তারা নিশ্চয়ই সেই দায়িত্ব নিয়ে বলেছেন, যতটা কথা তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো এখন যে রিসেন্ট আপডেট, গত দুদিনে অনেক কিছু জানা গেছে। আমি একটু অপেক্ষা করছিলাম যে বেশ কিছুটা জানার পর আমি সেটা নিয়ে অ্যানালিসিস করব। তো সেই কথাগুলো বলার জন্য এখন এসেছি। বেশ কিছু মানে রোমহর্ষক ব্যাপার কিন্তু সামনে এসেছে। তো সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই বিষয়ে যে নতুন আপডেট, আগে সেগুলো নিয়ে যেরকম বলবো, সেরকম এই সিলম জেমস যে কিভাবে পুলিশকে ঘোল খাওয়াচ্ছে সেটা তো বলবোই। এবং আপডেট প্রসঙ্গে বলি যে এই সোনাম মেয়েটি কিন্তু যথেষ্ট রহস্যজনক। কারণটা আর কিছুই না, তার যে কালো ট্রলিটা, মানে এই যে সোনাম এবং যে সিলম, এদের মধ্যে সম্পর্ক আদৌ কিছু আছে কি না, এবং এরা কি মানে পরস্পরকে চিনতো প্রথম থেকে, এই প্রশ্ন বারবার মানুষের মনে আসবেই। কারণ এমন কিছু এভিডেন্স পাওয়া গিয়েছে। কি কি সেগুলো বলি। আমরা দেখলাম যে এই যে ল্যাপটপ যেটা খোঁজ করা হচ্ছিল এবং গহনা, প্রচুর টাকার গহনা, 15-20 লাখ টাকার গহনা তো হবেই। তার মধ্যে এখনও রাজার গলায় যে চেনটা ছিল সেটা কিন্তু পাওয়া যায়নি। হতে পারে সেটা বিক্রি করে দেওয়া হয়েছে, যার জন্য সেটা পাওয়া যায়নি। কেন বলছি? কারণটা আর কিছুই না, বাকি যে গহনাগুলো সেগুলো উদ্ধার হয়েছে। কোথার থেকে হয়েছে সেই প্রসঙ্গে পরে আসছি, আগে বলি কি কি উদ্ধার হয়েছে। একটা ল্যাপটপ, সোনামের ল্যাপটপ যেটা উদ্ধার হয়েছে, সঙ্গে গহনা উদ্ধার হয়েছে, যার মধ্যে আবার মঙ্গলসূত্রও রয়েছে। আপনাদের মনে পড়ছে আমি আমার অনেক প্রথম দিকের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে, এবং এটা ঘটনা, যে যে ভিলেজটা এরা ছিল, হ্যাঁ, যে ওই যেখানে সোহরা যে জলপ্রপাত, সেখানে যে একটা হোমস্টেতে এরা ছিল, সেই হোমস্টেতে হোয়াইট কালারের একটা সুটকেস এরা ছেড়ে দিয়ে চলে এসেছিল, হাজব্যান্ড ওয়াইফ। কারণ তারা যখন ওখানে গেছিল কোনো ঘর তারা পায়নি। স্বাভাবিক, সেটা নিয়ে তো 3000 সিঁড়ি বেয়ে তারা উঠতে পারবে না, এবং 3000 সিঁড়ি বেয়ে ওঠার পরেই কিন্তু ঘটনাটা ঘটে। আপনারা নিশ্চয়ই সকলেই সেটা জানেন, এতদিনে যারা কেসটা ফলো করেছেন। তো সুটকেসটা সেখানে রেখে যাওয়া হয়েছিল। পরে পুলিশ যখন সেই সুটকেসটা হোটেল থেকে উদ্ধার করে বা হোমস্টে থেকে, তখন তার মধ্যে একটা মঙ্গলসূত্র পাওয়া গিয়েছিল। কিন্তু এখন সেই কালো ট্রলিটা উদ্ধার হয়েছে, সেটাও আবার সিলম জেমসের শ্বশুর বাড়ি থেকে, যে রতলাম বলে একটি জায়গা ইন্দোরের কাছে। সেখানে খুবই ভালো জায়গাটি, মানে পশ এরিয়া, লোকজন বেশ ইন্ডাস্ট্রিয়াল একটা জায়গা, সেখানে লোকজন থাকে। সেখানে সিলম জেমসের শ্বশুর বাড়ি। সেখানে তার আমরা দেখেছি মুখ বাঁধা অবস্থায় তার ওয়াইফ এবং তার শালি, ওয়াইফের যে বোন এবং সে নিজেও, মেঘালয় পুলিশ তাদের নিয়ে শ্বশুর বাড়িতে ঢুকছে। শ্বশুরের নাম সামথিং কি গুপ্তা দেখলাম, এবং বোধহয় মনোজ গুপ্তা, এরকম কিছু। তো সেই বাড়িতে কিচেনের ভিতর থেকে সেই কালো ট্রলি উদ্ধার হয়েছে। কোন কালো ট্রলির কথা বলছি আপনারা কি মনে পড়ছে? যে কালো ট্রলিটা নাকি সে জ্বালিয়ে দিয়েছিল, এবং সেই দৃশ্য আমরা দেখেছি, যে জ্বালিয়ে দিয়েছে বলে সে একটা ফাঁকা প্লটে নিয়ে গিয়েছে পুলিশকে। সেখানে মানে ঘোল খাওয়ানো কি এমনি বলছি আমি, সেখানে নিয়ে গিয়ে সে দেখাচ্ছে পোড়া জায়গা রয়েছে। সেখানে পুলিশ বলছে একটা মনে হচ্ছে ছোট ব্যাগ জ্বালানো হয়েছে। যাই হোক, জ্বালানো কিছু হয়েছে, তার কথায় মিল পেয়ে পুলিশ সেখান থেকে কিন্তু ফরেন্সিক টেস্টের জন্য মেটেরিয়াল সংগ্রহ করেছিল। সেই দৃশ্য আমরা কিন্তু দেখেছি। কিন্তু সেই যে কালো ট্রলি যেটা পুলিশ খুঁজছিল, যার মধ্যে সোনামের ল্যাপটপ, গহনা, টাকা, এগুলো খোঁজ করা হচ্ছিল, টাকার খোঁজ পুরোটাই পাওয়া গেছে, সেটা আমি একটু পরে বলছি। তো এই যে ল্যাপটপ পাওয়া গেছে, পেন ড্রাইভ পাওয়া গেছে এবং গহনা, সেটা এই কালো ট্রলির মধ্যে আরও অজস্র জামা কাপড় জিনিস সব রয়েছে। কিচ্ছু জ্বালিয়ে দেওয়া হয়নি। হয়তো ওটা অন্যই কিছু একটা জ্বালানো হয়েছিল, এবং আপনারা যারা মন দিয়ে আমার সেই ভিডিওটা দেখেছিলেন তাদের মনে পড়বে আমি কিন্তু এই সন্দেহটা মানে বলেছিলাম যে এটা হতেই পারে যে সে জ্বালিয়েছে অন্য কিছু, কাগজ জ্বালিয়েছে, কাপড় জ্বালিয়েছে, অন্য কোনো ব্যাগ জ্বালিয়েছে। সেই জ্বালানো জায়গাটায় নিয়ে গিয়ে পুলিশকে জাস্ট তাদের ফোকাস থেকে যে দূরে করে দেওয়ার জন্য, যে হ্যাঁ, পুলিশের মাথায় ঢুকিয়ে দেওয়া যে এটা ওই কালো ট্রলিটাই। তাহলে কি হবে, কোন উদ্দেশ্যে করেছিল? যাতে পুলিশ এই কালো ট্রলি ব্যাগ খোঁজা বন্ধ করে দেয়। কিন্তু এ বোধহয় পুলিশকে আন্ডার এস্টিমেট তো করেই ছিল, বোধহয় নয়, অবশ্যই করেছিল। পুলিশকে বোকা ভেবে নিয়েছিল, কিন্তু আদৌ তা নয়। তারা ট্রেন্ড, তাদের ট্রেনিং দেওয়া হয় এই জন্যই, তাদের ব্রেনটা একটু আলাদাই চলে।
তো সেজন্য তারা কিন্তু সেই সন্দেহ থেকে সরে আসেনি এবং অতি অবশ্য করেই সন্দেহ যেমন জারি রেখেছিল তেমনি একে জিজ্ঞাসাবাদও জারি রেখেছিল। আলটিমেটলি পেটের ভিতর থেকে খবরটা বেরিয়েই এসছে এবং ইন্দোরের কাছে রতলামে নিজের শ্বশুর বাড়িতে পুলিশকে নিয়ে নিজের শালি এবং তার যে স্ত্রী তাকেও নিয়ে সে গেছে এবং এর থেকে পুলিশ কিন্তু বুঝতে পারছে স্ত্রীও কিন্তু ঘটনার সাথে অপ্রত্যক্ষভাবে হলেও যুক্ত। প্রত্যক্ষ কিনা এখনও পরিষ্কার নয়। আমার মনে হয় পুলিশ হয়তো কিছু বুঝতে পেরেছে, সেটা এখনও পাবলিক ডোমেনে আসেনি। তো যাই হোক, সেই কালো ট্রলি মানে ইনট্যাক্ট তার কিচেন থেকে বেরিয়েছে। কিচেনে কেন, এটা একটা প্রশ্ন হতে পারে। কিচেনে আমার মনে হয় এই জন্য হয়তো বা দূর তক যদি বা ধারণা হয়েছিল যে পুলিশ হয়তো বা এলেও খোঁজ করতে করতে আমার পেট থেকে খবর বার করে আসতেও পারে এবং পুলিশ যে ওকে অ্যারেস্ট করবে, ধরে নিয়ে যাবে, এটাও বুঝতে পেরেছিল। কেন সেটা বলছি। তো ওর কিন্তু সন্দেহ ছিল যে পুলিশ ওকে ধরতে পারে, খোঁজ করতে পারে, তা নিশ্চয়ই কিচেনে এসে ট্রলি খোঁজ করবে না, এরকম একটা হাস্যকর ধারণা হয়েছিল। পুলিশ কিচেন কেন, টয়লেটে গিয়েও, টয়লেটের তলা খুঁড়েও খোঁজ করে, ওইটা জানে না যে যারা ইনকাম ট্যাক্সের লোক এবং পুলিশ তারা এরকম খুঁড়েই খোঁজ করাটা তাদের স্বভাব, করতে হয় এবং তারা পায়ও, জিনিস খুঁজে পায়ও। তো যাই হোক, এটা করলো, চোখে সবটাই ধরা পড়লো। এবার ল্যাপটপ থেকে কিন্তু অনেক কিছু জানা গেছে, আর ল্যাপটপ পেয়ে পুলিশের বিশাল উপকার হয়েছে এবং পেনড্রাইভ থেকেও ডেফিনেটলি অনেক কিছু জানা যাচ্ছে যেটা এখনও সামনে আসেনি। তো ল্যাপটপ থেকে জানা কি গেল, সন্দেহ করা হচ্ছিল যে এই যে ট্রেনের টিকিট বুকিং এই তিনটি যে একই ছেলের জন্য, যে বিশাল আনন্দ আর কী যেন নাম আর একটা ভুলে গেছি, তো যাই হোক এই তিনজনের জন্য, আকাশ, এই তিনজন, তো এদের জন্য ট্রেনের টিকিট যে বুকিং করা হয়েছিল সেটা অন্য কোথাও খোঁজ করে পাওয়া যায়নি, সেজন্য ধারণা করা হয়েছিল ল্যাপটপ থেকে করা হয়েছিল। তো ল্যাপটপটা উদ্ধার হয়েছে এই সুটকেসের ভিতরেই ছিল। আর সবচেয়ে যেটা বড় কথা, যে বিপিন রঘুবংশীকে ক্রিমিনাল যে পুলিশ ডেকে পাঠিয়েছে, ক্রিমিনাল কেস যারা হ্যান্ডেল করেন ইন্দোরেই বোধহয়, যে চেনার জন্য, ছবি সমেত চেনার জন্য গহনাগুলো। তো তিনি গেছেন, তিনি বলছেন যে 15 লাখ টাকার উপর গহনা ছিল, কিন্তু রাজার চেনটা পাওয়া যায়নি। তা না পাওয়া গেলে কি হয়েছে, দুটো মঙ্গলসূত্র পাওয়া গেছে। ভাই, বিয়ে হলে মেয়েদের তো একটাই মঙ্গলসূত্র থাকে, যেটা রাজা পরিয়েছিল, আমরা দেখেছি সেই ভিডিও। অথচ এই মেয়ের কিন্তু দুটো মঙ্গলসূত্র। তাহলে তো দুটো মঙ্গলসূত্রের আরেকটা এক্সট্রা মঙ্গলসূত্রের আরেকটা এক্সট্রা হাজব্যান্ডও থাকবে। সেই জন্য পুলিশ মনে করছেন যে হয়তো বা রাজাকে হত্যা করার পরে, সে তো খুলে রেখেছিল মঙ্গলসূত্র, হত্যা করার আগেই খুলেছিল, কারণ সে প্ল্যান করা ছিল হত্যা করবে, সেই জন্য সাদা সুটকেসে পাওয়া গেছিল। সে হোটেলের যেটা রেখে গেছিল যে সৌরা থেকে ঘুরে এসে সুটকেস নেব, সে জানতো ঘুরে আর সে আসবে না, সুটকেসও সে নেবে না, রাজার দেওয়া মঙ্গলসূত্র সে ওখানেই ত্যাগ করে গেছিল। তো সেই মঙ্গলসূত্র সেখানে পাওয়া গেল। তাহলে এই মঙ্গলসূত্রটা কে দিল তাকে? মনে করা হচ্ছে যে রাজাকে হত্যা করার পরে রাজ হয়তো তার গলায় এই মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিল, ইন্দোরে আসার পর, কারণ ইন্দোরেই ছিল রাজ, এবং রাজ যে তার সঙ্গে ওই ফ্ল্যাটে, সিলম জেমসের ফ্ল্যাটে, যে ফ্ল্যাটটা সিলম জেমস ভাড়া দিয়েছিল, সেই ফ্ল্যাটে যে দেখা করতে যেত, এটার প্রমাণ তো পাওয়াই গিয়েছে, যে সিসিটিভিতে দেখাও গিয়েছে বোধহয়। সিসিটিভি আমি জানি না, ওই যে নেওয়া হয়েছে উল্টো দিকে যে কার শোরুমের সিসিটিভিটা, হয়তো সেটাই দেখা যাবে যে রাজ ঢুকছে কি রাজ বেরোচ্ছে, এগুলো তো পরিষ্কার। তো এই দ্বিতীয় মঙ্গলসূত্র কার, এটা কিন্তু চাইলেই বলতে পারে, সোনামি বলতে পারে। এখন দেখা যাক সেটা মেঘালয় পুলিশ পেটের থেকে এদের অনেক কিছুই বার করতে পেরেছে, এটাও বার করতে পারে কিনা। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন, যে সিলম জেমস লোকটা কে, লোকেন্দ্র তোমর লোকটা কে, এদের সঙ্গে এরা কিভাবে জড়িত? এরকম কি ঘটনাটা যে বিশাল গেল, একটা আনদেখা অচেনা লোক যার নাম সিলম জেমস, সে ঘর ভাড়া দেয়, তার কাছে একটা ঘর মান্থলি 17,000 টাকায় ভাড়া নিল, 51,000 টাকা 3 মাসের টোটাল টাকা দিল, 2 মাসের এক্সট্রা আর 1 মাসের অ্যাডভান্স দিল, যেরকম হয় নর্মালি ভাড়া নিল। সেখানে বোরখা পরিয়ে একটি মেয়েকে নিয়ে গেল, যদিও সে বিশাল আনন্দ তার নাম, কিন্তু বিশাল আনন্দ না বিশাল ঠাকুর যাই হোক, তো অথচ সে তার বোন বোরখা পরা, তাতে কিন্তু সিলম জেমসের সন্দেহ হলো না, সে কোনো প্রশ্ন করলো না। এটা আমি আমার প্রথমের ভিডিওতে কিন্তু বলেছিলাম, কথাটা তুলেছিলাম, সন্দেহ ব্যক্ত করেছিলাম। তো যাই হোক, তারপরে মেয়েটি থেকে গেল, একদিন আর দিন না, 14 ডেজ, 14 দিন থেকে গেল সেখানে, তখনও কোনো সন্দেহ হলো না। তারপর মেয়েটি সব সুটকেস, গহনা, 5 লাখ টাকা, পিস্তল সব সমেত, ল্যাপটপ, এগুলো তার ওই কালো ট্রলির মধ্যে রেখে দিয়ে ওই ফ্ল্যাটেই, কার ভরসায় সে ওই ফ্ল্যাট ছেড়ে চলে গেল ইন্দোরে, এবং সে সেই রাতেই পুলিশের কাছে ধরা দিল। বলা ভালো সে নিজের দাদাকে ফোন করেছিল, দাদার প্রসঙ্গটা একটু পরে বলছি। তো কথা হচ্ছে যে মেয়েটি এই কার ভরসায় এত টাকা, সে কিছু না 25 লাখ টাকা, কম করে আমি বলছি 25 লাখ টাকার টোটাল মালপত্র রেখে ওই ফ্ল্যাটে সে কেন চলে গেল?
সে কার ভরসায় চলে গেল? সে কি সিলম জেমসের ভরসাতেই চলে গেল? যদি নাই যাবে, তাহলে সিলম জেমস যখন পুরো ঘটনা জানলো, সে মিডিয়া থেকেই জেনেছে, সে বলেছে, তাহলে সে কেন পুলিশের কাছে গেল না? সে কেন পুলিশকে, সে তো একটা ভদ্রলোক, আমরা ধরে নিচ্ছি, সে তো পুলিশের কাছে পুরোটা জানিয়ে জমা দেবে, এটাই নর্মাল ছিল, তাহলে সে সন্দেহের আওতাতেই আসতো না। সে কিন্তু সেটা করলো না। সে এখন আরও নতুন নতুন গীত গাইছে, নতুন গান করছে। কী গান করছে? সে বলছে যে লয়ার, একজন লয়ার পরামর্শ সে লয়ারে নিয়েছিল, একজন এসআই পুলিশের, সে ইন্দোরেরই কোন কি 2 জানি, সেক্টর 2 নাকি জানি না, সেখানকার কোন এসআই নাকি তাকে পরামর্শ দিয়েছিল। কি পরামর্শ? কারণ সে তো একটি বাচ্চা ছেলে, তাকে এরা পরামর্শ দিয়েছিল যে তুমি সব গায়েব করে দাও। মানে ভাবা যায়, একজন পুলিশ, যে এত বড় ঘটনা প্রত্যেকটা পুলিশ কেন সব মানুষ জানে, সে নাকি পরামর্শ দিচ্ছে তুমি সব গায়েব করে দাও, পুরো সুটকেস সমেত গায়েব করে দাও, এবং টাকাটা নাকি লোকেন্দ্র এবং আরও কারা জানি ভাগ করে নিয়ে নিল। অথচ কিছুটা টাকা ওর গাড়ি থেকেই পাওয়া গিয়েছে, সিলম জেমসের গাড়ি থেকে। মানে এই যে কত গোল গোল কথা বলছে, তাহলে প্রশ্ন যে ও যদি সোনামকে না চেনে, সোনাম যদি ওকে না চেনে, তাহলে ও সোনামের টাকা, সোনামের জিনিস এত লুকানোর ওর প্রয়োজন কী ছিল? এত রিস্কও কেন নেবে? আচ্ছা, ওর কথা অনুযায়ী ধরে নিচ্ছি যে এই লয়ার এবং পুলিশ ওকে পরামর্শ দিল, কিন্তু তাদের তো সেভাবে কোনো দায় থাকবে না, তারা তো কিছুর ভাগ নিচ্ছে না বা নিয়ে যাচ্ছে না। ওর বক্তব্য অনুযায়ী ভাগ পেয়েছে, এরা সব টাকার ভাগ পেয়েছে, তো তাদেরও জড়ানো হবে ডেফিনেটলি। ও যাদের নাম নিচ্ছে তাদের তো পুলিশ জড়াবেই, সবই জানা যাবে, তখন তাদের ভার্সনটাও আসবে, তারা কি বলে তাদের দিকটাও শোনা হবে। দেখা যাক যে জল কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। এবার বলি যে এই ল্যাপটপের প্রসঙ্গে মানে কিছু কথা আছে। তো ল্যাপটপটায় যে ব্রাউজিং যে হিস্ট্রি, যেটা থেকে জানা যেত যে সোনাম কার সঙ্গে কি কথা বলছে, সে কি কি সার্চ করেছে, কোন কোন বিষয়ে, কারণ তার সার্চিংয়ের বিষয়গুলো ধরে নেওয়া হচ্ছে যে রিলেটেড হবে রাজাকে, কেন সে হত্যা করেছে, যে ক্লুটা পাওয়া যাচ্ছে না যে এক্স্যাক্টলি কোন কারণে হত্যা করেছে। শুধু কি রাজের মতন একটা ছেলের সঙ্গে প্রেম করা, বিয়ে করার জন্য? এটা মানে কুছ হাজম নেই হুয়া। তো সেই জন্য পুলিশ কিন্তু প্রথমেই ল্যাপটপ খুলে ব্রাউজিং হিস্ট্রিতে যায় এবং ব্রাউজিং হিস্ট্রিটা পুরোটা ডিলিট করা হয়েছে। তবে আজকাল টেকনোলজি যেখানে চলে গিয়েছে, ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে আমার মনে হয় না লাভ হবে কিছু, একটু হয়তো সময় লাগবে, কিন্তু এটা উদ্ধার করা যাবে যে সে কী কী সার্চ করেছিল। সে কি এরকম কিছু সার্চ করেছিল যে কোন কোন রুটে কোথায় গেলে যে রাজাকে সঠিকভাবে হত্যা করা যাবে। সে শোনা যাচ্ছে শিলং ছাড়াও আরও অনেকগুলো জায়গা ভেবে রেখেছিল, এবং প্রথমে তার পছন্দ ছিল উত্তরাখণ্ড, কিন্তু রাজ নাকি তাকে পরামর্শ দেয় যে না, উত্তরাখণ্ড হলে এদিকে নর্থ বেল্টে হয়ে যাবে, যেতে হবে ইস্টে, খাসি হিলসে, শিলং যেতে হবে, সেখানে গিয়ে করলে ওখানের পুলিশ সম্বন্ধে মানে আন্ডার এস্টিমেশন ছিল আর কি, যে ওখানকার পুলিশ কিছুই করতে পারবে না, হ্যাঁ ওরা কোনো কাজের না, এরা ধরেই নিয়েছিল। তো যাই হোক, এটা গেল ল্যাপটপের প্রসঙ্গ। মঙ্গলসূত্র তো আগেই বলেছি, এখন পেন ড্রাইভের মধ্যে আরও কি আছে সেটা জানা যাচ্ছে না, হতে পারে ল্যাপটপের যে ব্রাউজিং হিস্ট্রি সেটা পুরোটা পেন ড্রাইভে তোলা আছে, তাহলে তো অনেক কিছু জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এইবার বলি সোনামের দাদা, যে বেশ রহস্যজনক ক্যারেক্টার এখন মনে হচ্ছে। কারণটা কিছুই না, প্রথম সে যখন রাজা হত্যাকাণ্ডের পরে যখন জানা গেল তারই বোন, যার সঙ্গে মাত্র কয়েকদিন আগে বিয়ে দিয়েছে সে, এই রাজার, যাকে আবার তার খুব পছন্দ, কারণ এই গোবিন্দের, যে সোনামের দাদা গোবিন্দের মানে পছন্দেই কিন্তু মূলত সম্বন্ধটা হয়েছিল, নেগোসিয়েশন এগিয়েছিল। তবে সোনামের মা এবং বাবা এখন পরিষ্কার করে মিডিয়াকে জানাচ্ছেন যে এই যে রটছে যে সোনামকে জোর করে জবরদস্তি করে বিয়েতে রাজি করানো হয়েছিল, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ সোনামকে এবং রাজাকে বিয়ের যখন নেগোসিয়েশনটা এগোয়, তাদের দুজনকেই জিজ্ঞাসা করা হয়েছিল এবং দুই পক্ষের গার্জিয়ানের সামনে যে তোমরা বিয়েতে রাজি তো পরস্পরকে বিয়ে করতে, তারা দুজনেই সম্মত হয়, তারা হ্যাঁ বলে। তো সেক্ষেত্রে তার উপর জবরদস্তি বা দাবাও যাকে বলে, সেটার কোনো প্রশ্ন কিন্তু অবকাশ থাকে না। এটা গেল 1 নম্বর। আর দ্বিতীয় কথা, এখন কিন্তু সোনামের দাদা উল্টো গীত গাইছে। কারণটা আমি জানি না কি, হয়তো তাদের কিছু মনে হয়েছে। উল্টো গীতটা কি? সোনামের দাদা বলছে যে যদি প্রমাণ হয় যে সোনাম এই খুনটার সঙ্গে জড়িত নয়, ওকে সত্যিই কেউ ওষুধ খাইয়ে বা কিছু করে কিছু করেছিল, ও কোনো কিছুর সঙ্গে জড়িত না, এই সিলম জেমস বা এরকম কেউ হচ্ছে আসল রাজা হত্যাকাণ্ডের পিছনের লোক, তাহলে কিন্তু সে কিন্তু তার বোনের পাশে তার পুরো পরিবার দাঁড়াবে এবং লয়ারও তারা দেবে এখন বলছে। এবং সেই জন্যই এই পুরো পরিবার, বাবা মা এবং সোনামের দাদা গোবিন্দ, যারা বলেছিল ওই মেয়েকে ত্যায্য করলাম, ওই মেয়ের মুখ কোনো দিন দেখবো না, মনে করছি ওই মেয়ে মরে গিয়েছে, শুধু এটাই না, আমাদের মনে রাখতে হবে প্রথম যেদিন শিলং থেকে ইন্দোরে আনা হয়েছিল সোনামকে, তখন এই গোবিন্দ কিন্তু বলেছিল যে আমি দেখা করব, এবং সে বোনের সঙ্গে 2 মিনিটের জন্য দেখা করার সুযোগ পেয়েছিল। সে তার বোনকে শুধু একটাই কথা জিজ্ঞাসা করেছিল, তুই কি রাজাকে মেরেছিস, তুই কি কোনোভাবে জড়িত? বোন তখন বলেছিল যে না, আমি জড়িত নই।
তখন সে বোনকে একটি চড় মারতে উদ্যত হয়। কেন? পুলিশ সামনে থাকার কারণে সে চড়টা মারতে পারেনি, পুলিশ তাকে বাধা দিয়েছিল, এটা তার বক্তব্য ছিল। কিন্তু সে চড় কেন মারতে চায় সে জানাচ্ছে সংবাদ মাধ্যমকে যে আমার মনে হয়েছিল ওর মুখ দেখে, ওর কথা শুনে, ওর কথার টোন শুনে যে ও মিথ্যে কথা বলছে, ও নিজে জড়িত। একজন দাদা যে কোনো প্রমাণ ছাড়া, যে কোর্টে ট্রায়াল হয়নি তখনও, সে নিজের বোনকে সেই মুহূর্তে মিডিয়ার সামনে নিজে অ্যাকিউজ করেছিল। কারণটা হয়তো এটাই ছিল যে মানুষ তখন যেভাবে ফাটছিল ক্ষোভে রাগে, সে ভয় পেয়েছিল। সে চেয়েছিল বৃদ্ধ বাবা মা, অসুস্থ বাবা এবং নিজেকে বাঁচাতে, যে বোন ফেসেছে ফাঁসুক, আমরা কেন ফাঁসবো। সে হয়তো জানেই যে তার বোন করেছে অপরাধটা, তার বোন এরকম কাজ করতেই পারে, সেজন্য সে তখনকার মতন সে একেবারে বোনের বিরুদ্ধে হয়ে গেছিল। কিন্তু আজকে সে পুরো পাল্টি খাচ্ছে যাকে বলে। সে বলছে যে আমার বোন হতেই পারে সে কিছুই করেনি, সেই জন্য তারা আবার পুরো ফ্যামিলি আবার দেখা করতে চায়। সেই প্রশ্ন আবার করতে চায় বোনকে যে তুই কি পুলিশ যা বলছে যে স্বীকার করেছিস যে তুই এই রাজের সঙ্গে তোর প্রেমের সম্পর্ক ছিল, যেটা ওরা কিন্তু আগাগোড়া অস্বীকার করেছেন, সেটা তারা বোনের কাছে জানতে চাইবে গোবিন্দ, এবং তার বাবা মা মেয়ের কাছে জানতে চাইবে যে সত্যিই কি তুই এটা পুলিশের কাছে বলেছিস যে তোর সঙ্গে রাজের সম্পর্ক আছে, এই যে দুটো মঙ্গলসূত্র। জানতে হয়তো এটাও চাইবেন যে তুই কি রাজকে বিয়ে করেছিস, যেটা পুলিশের সন্দেহ, হয়তো রাজ তার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছে হত্যাকাণ্ডের আগে বা পরে। তাহলে তো এই রাজার সঙ্গে বিয়েটা অস্তিত্বহীন হয় যদি আগে পড়িয়ে থাকে। যাই হোক, সেটা পরের কথা। এরা গিয়ে জিজ্ঞাসা করবেন, এখন ঠিক করেছেন, এবং পরিবার শুদ্ধ এর একবার মেয়ের সঙ্গে দেখা করতে চান এই কারণে। তাহলে যদি মেয়ে বলে, এবং যদি কেন, মেয়ে অবশ্যই বলবে যে না না আমি এগুলো করিও নি, আমি এগুলো পুলিশকে বলিও নি, পুলিশ মিথ্যা কথা বলছে। অবশ্যই সে নিজেকে ডিফেন্ড করতে এটা বলবে। সে যখন দেখবে তার পরিবার তার পাশে এসে দাঁড়িয়েছে, তখন কিন্তু কেস পুরো ঘুরে যাবে। কারণ গোবিন্দ বলছে, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি বোনের থেকে রাখিও পড়বে, কারণ রাখি পূর্ণিমা আসছে। সে বলছে অতি অবশ্যই। তার মানে আমরা কিন্তু বুঝলাম এটাই যে ভেতরে কিন্তু অবশ্যই বাড়ির মেয়ের সঙ্গে যেমন মনে ভালোবাসা তাই আছে। এটা কিন্তু তখনকার মতন মানুষের ক্ষোভ রাগ প্রশমনের জন্য সেই সময় বলা হয়েছিল, না হলে হয়তো বলা যায় না। তাদের বাড়ি ভাঙচুর করতো, লোকে তাদের বাড়িতে আগুন লাগাতো, কারণ আমরা এরকমই দেখে থাকি। মানুষের ক্ষোভ রাগ গিয়ে তখনকার মতন মানে সেভাবেই পড়ে এবং কন্ট্রোল করা যায় না, তারা পারতো না কন্ট্রোল করতে। এই গোবিন্দ কিন্তু মানে প্রথম থেকে ফ্রম ভেরি বিগিনিং ব্যাপারটাকে খুব সাংঘাতিক ভালোভাবে হ্যান্ডেল করেছে। ভালোভাবে এটাই আমি বলতে চাইছি যে নিজেদের ফেভারে, তখনও সে নিজেদের ফেভারেই এমনভাবে হ্যান্ডেল করেছিল। রাজার মায়ের গলা জড়িয়ে গিয়ে কান্নাকাটি, রাজার হয়ে উকিল দেবে নিজের বোনের বিরুদ্ধে, এত বড় কথা, এবং বোন মরে গেছে মনে করছি, এত বড় কথা সে মিডিয়ার সামনে যেমন বলেছে, সে আজকে মিডিয়ার সামনে সেই একই মানুষ এটা বলছে যে আবার বোনের সাথে কথা বলবো। এবং কথা বলে সে যদি বলে, সে তখনও কিন্তু নাই বলেছিল যে না আমি করিনি, তাহলে কেন সেই ভাইয়ের মনে হয়েছিল যে সে কাজটা করেছে এবং চড় মারতে উদ্যত হয়েছিল এবং মিডিয়াকে জানিয়েছিল যে আমি বুঝতে পেরেছি ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কোন বাড়ির লোক এটা করে? সে কিন্তু করেছিল, কারণ নিজেকে বাঁচানোর ছিল, নিজের ফ্যামিলিকে বাঁচানোর ছিল। আর এখন সে পুরো পাল্টি খেয়ে গেছে, কারণ এখন মানুষের ক্ষোভ অনেকটা প্রশমিত, কেসটা এখন কোর্টে চলছে। সেই জন্য সে এখন কিন্তু নিজের বোনের হয়েই সাফাই গাইছে। সে পরিষ্কার সেই মিডিয়াকেই জানাচ্ছে যে আমি কিন্তু, আমার বোন যদি এখন একবার বলে, যে অবশ্যই বোন তাই বলবে নিজের বাড়ির লোককে দেখলে, যে না আমি এটার সঙ্গে জড়িত না, না আমি এগুলো স্বীকার করিনি, আমি এগুলো বলিনি, এগুলো আমার মুখে বসানো হচ্ছে, সে অতি অবশ্যই তাই বলবে। তখন কিন্তু এরা বোনের হয়ে উকিলও দেবে, সবই করবে। যদিও একজন অ্যাকিউজডের উকিল পাওয়ার অধিকার রয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতে, কিন্তু এই গোবিন্দের যে ক্যারেক্টার, এটা কিন্তু খুব রহস্যময়। পুলিশের ওপর ডেফিনেটলি আমার মতে নজর রেখেছে, আমি শিওর। একে দেখা হবে, তবে প্রমাণ না পাওয়া পর্যন্ত একে কিছুই করা যাবে না, এটা কিন্তু ঘটনা। তবে একজন দাদা হিসেবে সে কেনই বা তখনও এরকম আচরণ করলো, আর এখনই বা এটা বলছে, এটাও তাকে জিজ্ঞাসা করা পুলিশের পক্ষ থেকে আমার মনে হয় উচিত, এবং পুলিশ নিশ্চয়ই করবে। এই যে সিলম জেমসকে যেমন এখন ধরে ধরে, যাকে বলে খাঙ্গাল না হিন্দিতে বলে, সেটা করা হচ্ছে, একেও করা হবে। এবং এই লোকেন্দ্র তোমরকেও আশা করি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেই বা এত ইন্টারেস্ট কেন নিয়েছিল। তার নাকি বক্তব্য ছিল যে আমার বাড়ি যেন বদনাম না হয়, তাহলে ভাড়াটে আসবে না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু বদনাম তো হয়েই গিয়েছে, তাহলে সে কেন এটা, সে জানতো না চারিদিকে সিসিটিভি আছে, তারা কিভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত, এটার দিকে এবার পুলিশ একটু একটু করে এগোচ্ছে। মেঘালয় পুলিশ এবং ইন্দোর পুলিশের উপর আমার তো যথেষ্ট ভরসা আছে, কারণ তারা এই 1 মাসের মধ্যে যথেষ্ট ভালো কাজ করে দেখিয়েছে। তো আপনারা ধৈর্য হারাবেন না, নিশ্চয়ই যারা ইন্টারেস্টেড তারা দেখতে থাকবেন যে পরবর্তী আপডেট কী আসে। পরবর্তী আপডেট নিয়ে অতি অবশ্যই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত বাকি ভিডিওগুলি দেখতে থাকুন, আর এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত এই বিষয়ে জানাবেন, আমার বাকি ভিডিওগুলিও দেখবেন। কারণ আমি এই যে কলকাতা কসবা ল কলেজে যে ঘটনা হয়েছে বা দুর্ঘটনা হয়েছে একটি মেয়ের সঙ্গে, সেটা নিয়ে অনেক ভালো ভিডিও করেছি, সেগুলো দেখুন আর আপনাদের মতামত রাখুন সেখানে। ভিডিও বেশি করে শেয়ার করুন, কারণ পজিটিভ বার্তা সমাজের প্রতিটা কোণায় ছড়িয়ে পড়া আমার মতে উচিত।
আর এই ভিডিওটা এখানে এই বক্তব্য বলেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি তাহলে, নমস্কার।